ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস কি হবে? এমসিকিউ কোশ্চেন, তাই তো? ফিজিক্স কেমিস্ট্রির এমসিকিউ কোশ্চেন আমরা আগেও কয়েকটা ক্লাস করেছি, আজকে আবার কিছু কোশ্চেন দেখবো, সাথে সাথে কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব। তোমরা অ্যান্সার করবে, রেসপন্স করবে। রেডি? সবাই রেডি তো? খাতাপত্র নিয়ে রেডি সব? শুরু করি নাকি? ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি আজকের। ফার্স্ট কোশ্চেন, when a candle burns both physical and chemical changes occur, which of the following is a chemical change? যখন একটা মোমবাতি জ্বলে তখন ভৌত ও রাসায়নিক পরিবর্তন দুটোই হয়, একসঙ্গে হয়। নিচের কোনটা রাসায়নিক পরিবর্তন? চারটে অপশন আছে আমাদের। ফার্স্ট হচ্ছে মেল্টিং ওয়াক্স, মোমের গলন। দুই হচ্ছে ফর্মেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া। 3 নম্বর বলেছে চেঞ্জেস ইন দ্য শেপ অফ ক্যান্ডেল, মোমবাতির যে শেপটা আছে সেটা চেঞ্জ হয়। 4 নম্বর বলছে সফটেনিং অফ ওয়াক্স, মোমটা নরম হয়ে যায়। তাহলে নর্মালি আমরা দেখি যে মোমবাতি যখন জ্বলে তখন দুটো পরিবর্তন দেখি, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তনের মধ্যে কি কি হয়? মোম গলে যায়, যেটা হচ্ছে মেল্টিং ওয়াক্স, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। মোমবাতির শেপ চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। মোমবাতি গরম হলে পরে মোমটা গলে শেপটা চেঞ্জ হবে, এটাও ভৌত পরিবর্তন। 4 নম্বরে বলেছে সফটেনিং ওয়াক্স, মোমটা যখন নরম হয়ে যায়, নরম হয়ে যাওয়া মোম আবার নিজের জায়গায় ফিরতে পারে, এগুলো সবই ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা কি? মানে ভৌত পরিবর্তনটা বলতে আমরা বলছি যে পরিবর্তনটা থেকে আমরা আগের অবস্থায় আবার ফিরতে পারি, যে কোনো সময় যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা আবার রিটার্ন করতে পারি। তো এই যে তিনটে অপশন এ সি ডি, এগুলো তিনটেই হচ্ছে ভৌত পরিবর্তন। আর কেমিক্যাল চেঞ্জেসটা কি? যেখানে মোমটা বার্ন হয়ে CO2 তৈরি করবে, কার্বন CO2 তৈরি করবে, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জেস। ক্লিয়ার? রাইট অ্যান্সার কি হবে? ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য রাইট অ্যান্সার। মোমবাতি জ্বললে রাসায়নিক পরিবর্তন হয় এটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন কি আছে? আচ্ছা, in an electrical setup, what is the name of the pathway that's allow the electric current to move through it? একটা বিদ্যুৎ ব্যবস্থায় বা বিদ্যুতের যে সিস্টেম আছে, কারেন্ট সিস্টেমে যে পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় বা বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হয় তাকে কি বলে? যে পথটা দিয়ে বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হয় তাকে কি বলে? চারটে অপশন। এ বলছে কন্ডাক্টর, বি বলছে সার্কিট, সি বলছে টার্মিনাল, ডি বলছে সুইচ। কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার তাহলে কোন একটা কারেন্টের সেটআপের মধ্যে দিয়ে বা ইলেকট্রিক্যাল সেটআপের মধ্যে দিয়ে যে প্যাথটা দিয়ে বা যে রাস্তাটা দিয়ে ইলেকট্রিসিটি বা কারেন্ট প্রবাহিত হয় সেটাকে বলি হচ্ছে সার্কিট। ক্লিয়ার? কন্ডাক্টর কাকে বলি? কন্ডাক্টর হচ্ছে যে মাধ্যমের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় সেটা হচ্ছে কন্ডাক্টর। যেমন হচ্ছে যে একটা মেটাল ওয়্যার রয়েছে, তার রয়েছে, ধাতুর তার, সেটা হচ্ছে কন্ডাক্টর। টার্মিনাল কি? যখন মোর দেন অন প্যাথে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তখন তার মধ্যে যে কোনো একটাকে আমরা নাম্বারিং করব, টার্মিনাল 1, টার্মিনাল 2। ক্লিয়ার? আর সুইচ কি? সুইচ কি কাজে ব্যবহৃত হয়? এটাও একটা সেম টাইপের প্রশ্ন। সুইচ হচ্ছে সেই কাজে ব্যবহৃত হয় যাতে বিদ্যুৎ সংযোগকে বিচ্ছিন্ন করা যায় বা সংযোগ দেওয়া যায়। প্রবাহিত কারেন্টকে বা বিদ্যুৎকে বিচ্ছিন্ন করার কাজে ব্যবহৃত হয় সুইচ। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার কি হবে? সার্কিট। নেক্সট কি আছে? নেক্সট আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিদ্যুতের সুপরিবাহী? চারটে অপশন, উড, প্লাস্টিক, কপার, রাবার। এটা তো সবাই পারবে, পৃথিবীর সহজতম প্রশ্নগুলোর মধ্যে একটা। গুড কন্ডাক্টর কোনটা? সুপরিবাহী, যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ভালোভাবে প্রবাহিত হতে পারবে, সেটা কোনটা? গুড কন্ডাক্টর হচ্ছে কপার। একদম রাইট অ্যান্সার। গুড কন্ডাক্টর হচ্ছে কপার, উড, প্লাস্টিক বা রাবার নয়। এরা কি? উড, কাঠ, প্লাস্টিক বা রাবার এরা হচ্ছে ইনসুলেটর, যারা ইলেকট্রিসিটি প্রবাহিত হতে বাধা দেয় তাদের বলি ইনসুলেটর।
তাহলে কন্ডাক্টর আর ইনসুলেটর কারা? যারা বাধা দেবে তারা ইনসুলেটর, যারা প্রবাহিত করবে তারা হচ্ছে কন্ডাক্টর। তার মধ্যে কপার হচ্ছে একটা গুড কন্ডাক্টর। আর যদি তোমাকে প্রশ্ন আরেকটা জিজ্ঞেস করে যে সুপিরিয়র কন্ডাক্টর কে, কোন মেটালটা সুপিরিয়র কন্ডাক্টর, সেটা হচ্ছে সিলভার। সুপিরিয়র কন্ডাক্টর হচ্ছে সিলভার। ক্লিয়ার? সিলভার হচ্ছে সুপিরিয়র কন্ডাক্টর, কপার হচ্ছে কপার আয়রন, এরা হচ্ছে নর্মালি গুড কন্ডাক্টর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি আছে প্রশ্ন? অ্যালুমিনিয়াম ইজ কমনলি ইউজ টু ওয়ার্ক ফুড আইটেমস বিকজ অফ ইট। খাবার মোড়ানোর জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় কেন? কি কারণে? খাবার প্যাক করার জন্য অ্যালুমিনিয়ামের ফয়েল ব্যবহৃত হয়, তো সেটা কেন ব্যবহৃত হয়? চারটে অপশন বলেছে, কারণ অ্যালুমিনিয়াম সফট, অ্যালুমিনিয়াম চিপ, অ্যালুমিনিয়াম নন রিঅ্যাক্টিভ, আর অ্যালুমিনিয়াম শাইনি। অ্যালুমিনিয়ামটা কি নরম তার জন্য ব্যবহৃত হয়, অথবা অ্যালুমিনিয়াম সস্তা তার জন্যে, অথবা অ্যালুমিনিয়াম নন রিঅ্যাক্টিভ তার জন্যে, অথবা অ্যালুমিনিয়াম চকচক করে তার জন্যে। কোনটা অপশন হবে তাহলে? খাবার প্যাক করার জন্য অ্যালুমিনিয়ামের ফয়েল ইউজ করে কেন? একদম, অ্যালুমিনিয়াম নন রিঅ্যাক্টিভ। সাধারণ মেটালদের মধ্যে অ্যালুমিনিয়াম, কমনলি মেটাল যেগুলো আছে তাদের মধ্যে অ্যালুমিনিয়ামটা নন রিঅ্যাক্টিভ। বাট অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে কখনোই কোনো টক জাতীয় খাবার বা অ্যাসিডিক ফুড ক্যারি করা উচিত নয়, কারণ অ্যালুমিনিয়াম অ্যাসিডের সঙ্গে রিয়্যাক্ট করে। নর্মালি সাধারণ যে সমস্ত খাবারগুলো হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যাসিডিক ফুড থাকে না, নর্মাল ফুড থাকে, তাই তো? অ্যালুমিনিয়াম নন রিঅ্যাক্টিভিটির জন্য অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে প্যাক করা হয়, কিন্তু এটাও মনে রাখবে যে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে কোনো টক জাতীয় খাবার বা অ্যাসিডিক ফুড প্যাকিং করা উচিত নয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি আছে? হুইচ মেটাল অ্যামং দ্য ফলোইং ডাজ নট রিঅ্যাক্ট উইথ ওয়াটার। নিচের ধাতুগুলোর মধ্যে কোনটা জলের সঙ্গে বিক্রিয়া করে না? কোনটা করে না জলের সঙ্গে বিক্রিয়া? চারটে অপশন, সোডিয়াম, পটাশিয়াম, কপার, ক্যালসিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, কপার, ক্যালসিয়াম, এদের মধ্যে কোনটা জলের সঙ্গে বিক্রিয়া করে না? কি হবে অ্যান্সার? কপার। একদম রাইট অ্যান্সার, কপার। বাদ বাকি যে তিনটে মেটালের নাম দেওয়া রয়েছে এগুলো দেখো অ্যালকালি মেটাল অথবা অ্যালকালাইন আর্থ মেটাল। সোডিয়াম, পটাশিয়াম অ্যালকালি মেটাল, ক্যালসিয়াম অ্যালকালাইন আর্থ মেটাল। এরা হাইলি রিঅ্যাক্টিভ এবং জলের সঙ্গে বিক্রিয়া করে সঙ্গে সঙ্গে হাইড্রোক্সাইড তৈরি করে অথবা অক্সাইড তৈরি করে। ক্লিয়ার? একমাত্র কপার হচ্ছে একটা মেটাল যে সাধারণত জলের সঙ্গে বিক্রিয়া করে না, যেই কারণে কপারে খুব তাড়াতাড়ি জং লাগে না, এইগুলোর মধ্যে আমি বলছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে তাহলে দেখি, কি আছে? অ্যাসিড রেন মেইনলি occurs due to the presence of oxides of which elements? Acid rains mainly occurs due to the presence of oxide of which elements? অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি প্রধানত কোন কোন মৌলের অক্সাইডের কারণে ঘটে? চারটে অপশন আছে। অপশন এ বলছে কার্বন আর নাইট্রোজেন, অপশন বি বলছে সালফার আর নাইট্রোজেন, অপশন সি বলছে কার্বন অ্যান্ড সালফার, আর অপশন ডি বলছে ফসফরাস অ্যান্ড সালফার। কি হবে অপশন? অ্যাসিড বৃষ্টিতে কি কি হয়, কোন অ্যাসিডগুলো প্রডিউস হয়? কোন অ্যাসিডগুলো? অ্যাসিড বৃষ্টিতে প্রডিউস হয় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, বা অ্যাসিড বৃষ্টির সময় সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ উপর থেকে পড়ে, যে কারণে অ্যাসিড বৃষ্টি এতটা ক্ষতিকর বলা হয়। এবার নর্মালি তাহলে কি আসছে আমাদের অ্যান্সার? অ্যান্সার হচ্ছে সালফার অ্যান্ড নাইট্রোজেন, সালফার অ্যান্ড নাইট্রোজেন। ক্লিয়ার? এবার তোমাকে জিজ্ঞেস করবে যে অ্যাসিড বৃষ্টির এফেক্ট কোথায় দেখা যায়, একটা সহজ এক্সাম্পল, বা জিজ্ঞেস করবে যে তাজমহলের যে মার্বেল ক্ষয় হয়ে যাচ্ছে সেটা কি কারণে ঘটে? অ্যাসিড বৃষ্টির কারণে ঘটে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি কি আছে তাহলে, কি আছে কোশ্চেন? when the process of a gas is when a pressure of a gas is double
while keeping the temperature constant, what happen its volume? যখন একটা গ্যাসের চাপ দ্বিগুণ করা হয় এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকে তাহলে তার আয়তনের কি পরিবর্তন হয়? যখন কোনো গ্যাসের মধ্যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে এবং চাপ যদি ডবল করা হয় তাহলে তার আয়তনের কি পরিবর্তন হয়? চারটে অপশন বলছে যে আয়তন হাফ হয়ে যাবে, অপশন বি বলছে ডবল হবে, অপশন সি বলছে 4 টাইমস 4 গুণ হবে, আর অপশন ডি বলছে সেম থাকবে। তাহলে কি হবে অ্যান্সার? যদি প্রেসার ডাবল করা হয় তাহলে তার ভলিউম কি হবে? যদি প্রেসার ডাবল করা হয় তাহলে তার ভলিউম হাফ হয়ে যাবে। রাইট অ্যান্সার হচ্ছে হাফ হয়ে যাবে। এবার এটা আমরা কোন সূত্রে পাই বা কার সূত্রে দেখি? কোন সূত্রে ছিল? বয়েলসের লতে কি বলেছিল? যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে তখন কোনো গ্যাসের প্রেসার ইনক্রিজ করলে তার ভলিউম ডিক্রিজ করবে, প্রেসার বা চাপ বাড়ালে তার ভলিউম কমবে। ঠিক এমনি আরেকটা সূত্র ছিল চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কি বলা ছিল? চার্লসের সূত্রে কি বলা ছিল? চার্লসের সূত্রে বলা ছিল যদি চাপকে অপরিবর্তিত রাখি বা প্রেসারকে কনস্ট্যান্ট রাখি এবং কোনো গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করি বা ডিক্রিজ করি বা 1 কেলভিন ইনক্রিজ করি বা ডিক্রিজ করি তাহলে তার আয়তন 273 ভাগের 1 ভাগ বাড়বে বা কমবে, ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে। ক্লিয়ার? মনে আছে তো সূত্রগুলো? সূত্রগুলো যাদের মনে নেই তারা আরেকবার একটু দেখে নেবে, সূত্রগুলো লাগবে কাজে। ক্লিয়ার? তাহলে এখানে কি ছিল? অ্যান্সার কি হবে? টেম্পারেচার যদি প্রেসার যদি ডবল করে দেওয়া হয় তাহলে টেম্পারেচার কি হবে? টেম্পারেচার হাফ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি কি আছে। খুব সুন্দর একটা কোশ্চেন। হাউ মেনি মলিকিউলস আর প্রেজেন্ট ইন 22 গ্রাম অফ কার্বন ডাই অক্সাইড? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে মোট কতগুলো অণু রয়েছে? চারটে অপশন 6.022 into 10 to the power 23, 3.011 into 10 to the power 23, 12.044 into 10 to the power 23, 1.505 into 10 to the power 23। কি কোনটা হবে তাহলে? 3.011। আর সি যারা বলছে তারা ভুল বলছে। 22 গ্রাম CO2 মানে হচ্ছে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, CO2 মানে হচ্ছে হাফ মোল CO2। কি করে বের করব হাফ মোল? অ্যাটমিক মাস বা মলিকুলার মাস দিয়ে হিসাব করব। কার্বনের মলিকুলার মাস কত? কার্বনের মলিকুলার মাস হচ্ছে 12, অক্সিজেনের মলিকুলার মাস কত? 16। তাহলে এক মোল কার্বন ডাই অক্সাইডে CO2 এর পরিমাণ কত? CO2 হচ্ছে কার্বন CO2, তাই তো? কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2, টোটাল কত? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে থাকবে হচ্ছে কতটা পরিমাণ অণু থাকবে? অণুর সংখ্যা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে আমাকে এখানে কত জিজ্ঞেস করেছে? এখানে জিজ্ঞেস করেছে 22 গ্রাম। এখানে জিজ্ঞেস করেছে 22 গ্রাম, 22 গ্রাম। তাহলে 44 গ্রামে যদি 6.022 থাকে তাহলে 22 গ্রামে কত থাকবে? তার হাফ, তাই তো? তাহলে হাফ হচ্ছে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? কি করে মলিকুলার মাস হিসাব করে, মলিকুলার মাস হিসাব করে বা মলিকুলার কতগুলো মলিকুল প্রেজেন্ট রয়েছে হিসাব করে জানি তো? নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসারে বা আমরা যদি বলি প্রমাণ তাপ ও তাপমাত্রায় যে কোনো গ্যাসের 1 মোল যে কোনো গ্যাসে সমসংখ্যক অণু থাকে, সেই 1 মোলে গ্যাসে সমসংখ্যক অণুর পরিমাণটা কত? সেটা হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 1 মোল গ্যাসে এখানে আমরা কত পাচ্ছি? হাফ মোল গ্যাস। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার আমাদের 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23। কি আছে নেক্সট কোশ্চেন দেখি তাহলে।
কি আছে কোশ্চেন, দ্য ভ্যালু অফ অ্যাবসোলিউট জিরো ইন সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত? চারটে অপশন, 0 ডিগ্রি, -100 ডিগ্রি সেন্টিগ্রেড, -270 ডিগ্রি সেন্টিগ্রেড, 270 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনটা? অপশন সি, একদম ঠিক বলছে, অপশন সি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাবসোলিউট জিরোর মান হচ্ছে বা পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি কেলভিনে বলি তাহলে সেটা কত? কেলভিনে, কেলভিনে হচ্ছে 0 কেলভিন, ওকে নয় কিন্তু এটা, 0 কেলভিন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি তাহলে কি আছে। কি আছে কোশ্চেন, দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল is arranged on the basis of which fundamental property? আধুনিক পর্যায় সারণী কোন মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সাজানো হয়েছে? মডার্ন পিরিয়ডিক টেবিল কিসের বেসিসে সাজানো হয়েছে? মৌমিতা, সরি মৌসুমি বলা, মাইক্রোফোনটা একটু অফ করবে, আওয়াজ তোমার ইয়ে আসছে, যখন অ্যান্সার বলবে তখন মাইক্রোফোনটা অন করবে। The modern periodic table is arranged with which basis বা which fundamental properties? চারটে অপশন, অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার আর ভ্যালেন্সি। কোনটা হবে রাইট অ্যান্সার? মডার্ন পিরিয়ডিক টেবিল মনে রাখবে সব সময় অ্যাটমিক নাম্বারের উপর বেস করে সাজানো হয়েছে, অ্যাটমিক নাম্বারের উপর বেস করে, অ্যাটমিক মাসও নয়, মাস নাম্বারও নয়, ভ্যালেন্সির উপরেও বেস করে নয়। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে তাহলে অ্যাটমিক মাসের উপর বেস করে কোন কোন পিরিয়ডিক টেবিলটা সাজানো হয়েছিল? হ্যাঁ, পর্যায় সারণী, কার পর্যায় সারণীটা কোনটা? অ্যাটমিক মাসের উপর বেস করে সাজানো হয়েছিল মেন্ডেলিফের পর্যায় সারণী, যেটা মডার্ন পিরিয়ডিক টেবিলের আগের ফেজ যেটা ছিল, মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল ছিল সেটা সাজানো হয়েছিল অ্যাটমিক মাসের উপর বেস করে। ক্লিয়ার? তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিল বা আইইউপিএসি দ্বারা যে পিরিয়ডিক টেবিল আমাদেরকে দেওয়া হয়, আইইউপিএসি এর ফুল ফর্ম, পিএসসি এর ফুল ফর্ম কি? আইইউপিএসি এর ফুল ফর্ম কি? ইউপ্যাক এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আইইউপিএসি যে পিরিয়ডিক টেবিল আমাদেরকে ইন্ট্রোডিউস করে সেটার বেস হচ্ছে অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার? আর অ্যাটমিক মাস হচ্ছে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের বেস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি আছে কোশ্চেন, দ্য কালার অফ লাইট দ্যাট ডিভাইডস দ্য মোস্ট while passing through a prism, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোর যে রংটা সবথেকে বেশি বিচ্যুত হয় সেটা কি? বিচ্যুতি কাকে বলে? বেঁকে যাওয়াকে। তাহলে চারটে অপশন বলছে, রেড, গ্রিন, ভায়োলেট, ইয়েলো। আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে পাস হয় তখন আমি যদি ধরি যে এটা একটা প্রিজম, এখান থেকে একটা হোয়াইট লাইট যদি আসে এবং সেটা পাস হওয়ার পরে আমরা ক ধরনের আলো দেখতে পাই? কটা পাই? 7টা, তাই তো? 3 3 6 7, 7টা। তার মধ্যে কোন লাইটটা বা কোন কালারের লাইটটা সব থেকে বেশি বেঁকে যায়, সব থেকে বেশি ডিভাইস হয়? কোনটা? লাল। যারা যারা লাল বলছে তারা একদম ভুল বলছে। লাল আলো সব থেকে, লাল আলোর বিচ্যুতি হয় সব থেকে কম, লাল আলোর বিচ্যুতি হয় সব থেকে কম। তাহলে সব থেকে বেশি কার হবে? উল্টো দিকে যেটা থাকবে, তাই তো? বেনিয়াসহ কলার উল্টো পিঠে যেটা থাকবে সেটা, তাহলে সব থেকে বেশি হবে ভায়োলেট। ভিপজিআর এর মধ্যে ভায়োলেটের সব থেকে বেশি হয়, ভায়োলেট লাইটটা সব থেকে বেশি বেঁকে যায়, এদিক যেটা আসছে সেটা এদিকে বেঁকে যায়, সব থেকে বেশি বাঁকে হচ্ছে ভায়োলেট। ক্লিয়ার? আর সব থেকে কম বাঁকে কে? সব থেকে কম বাঁকে হচ্ছে রেড, আর সব থেকে বেশি বাঁকে হচ্ছে ভায়োলেট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যাই। কি আছে কোশ্চেন? কি আছে? What is the bond called that
is formed when electrons are transferred from an atom to another. What is the bond called that is formed when electrons are transferred from one atom to another? যখন ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে স্থানান্তরিত হয় তখন গঠিত বন্ধনটিকে কি বলা হয়? তখন যে বন্ধনটা গঠিত হয় তাকে কি বলা হয়? চারটে অপশন আছে, কোভ্যালেন্ট বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, অপশন বি আছে আয়নিক বন্ড, অপশন সি আছে কোঅর্ডিনেশন বন্ড, আর অপশন ডি আছে মেটালিক বন্ড। সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন, কোঅর্ডিনেশন বন্ড আর হচ্ছে মেটালিক বন্ড। চারটের মধ্যে কোনটা হবে? যখন ইলেকট্রন ট্রান্সফার হয়, যখন কোনো বন্ডিং এর ক্ষেত্রে ইলেকট্রন যখন ট্রান্সফার হয় তখন তৈরি করে আয়নিক বন্ড, তখন তৈরি করে আয়নিক বন্ড। যেমন হচ্ছে Na+Cl তৈরি করে NaCl, তাই তো? Na তৈরি করে Na+ আয়ন একটা ইলেকট্রন দিয়ে, তৈরি করে Na+, আর Cl তৈরি করে একটা ইলেকট্রন নিয়ে Cl-, এই দুটোকে মিলে তৈরি হয় NaCl। Na+, Cl- তৈরি করে NaCl। দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? তাহলে আয়ন যারা যে ক্ষেত্রে ইলেকট্রনের ট্রান্সফার হয় সেটা তৈরি হয় হচ্ছে, সেটাকে বলছি হচ্ছে আয়নিক বন্ড। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি আছে? হোয়াট ইজ দ্য কমার্শিয়াল ইউনিট ইউজ টু মেজার ইলেকট্রিক এনার্জি? হোয়াট ইজ দ্য কমার্শিয়াল ইউনিট ইউজ টু মেজার ইলেকট্রিক্যাল এনার্জি? বিদ্যুতের শক্তি পরিমাপের জন্য ব্যবহৃত বাণিজ্যিক এককটি কি? চারটে অপশন, জুল, অপশন বি আছে ওয়াট, অপশন সি আছে কিলোওয়াট পার আওয়ার, আর অপশন ডি হচ্ছে কিলোওয়াট। চারটে অপশন, জুল, ওয়াট, কিলোওয়াট আওয়ার আর হচ্ছে কিলোওয়াট। কোনটা রাইট আনসার? সঠিক আনসার কোনটা হবে? কিলোওয়াট না কিলোওয়াট আওয়ার। রাইট আনসার হচ্ছে কিলোওয়াট আওয়ার। এবার কমার্শিয়াল ইউনিটকে কি বলে? কমার্শিয়াল ইউনিটকে বলে হচ্ছে বিওটি, বট, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট বলে হচ্ছে কমার্শিয়াল ইউনিটকে। তাহলে কমার্শিয়াল ইউনিটটা হচ্ছে কিলোওয়াট পার আওয়ার, মানে হচ্ছে 1000 ওয়াট আওয়ার। ক্লিয়ার? কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1000 ওয়াট আওয়ার, মানে হচ্ছে একটা 100 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের বাল্ব হয় তো, সেই 100 ওয়াটের বাল্বটাকে যদি তুমি 10 ঘন্টা জ্বালাও কন্টিনিউয়াসলি, তাহলে পরে তোমার 1 ইউনিট কারেন্টের বিল উঠবে বা চার্জ পড়বে। 1 ইউনিটের দাম কত? 8 টাকা, 9 টাকা বা 6 টাকা সামথিং যেটা আছে। একটা 100 ওয়াটের বাল্বকে 10 ঘন্টা কন্টিনিউ জ্বালালে 1 ইউনিট হবে। মনে রাখবে হিসাবটা, আর এরপর থেকে বাড়ির মিটারের যে কারচুপি যেগুলো হয় সেগুলো ধরে নেবে, হ্যাঁ, হিসাব করে। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি আছে কোশ্চেন? হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ এ কোভ্যালেন্ট? হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ এ কোভ্যালেন্ট কম্পাউন্ড? নিচের কোন যৌগটি সমযোজী যৌগ? চারটে অপশন আছে, NaCl, MgCl2, H2O, CaO। NaCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওয়াটার আর ক্যালসিয়াম অক্সাইড, কি হবে? এর মধ্যে কোনটা কোভ্যালেন্ট কম্পাউন্ড? আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড বুঝবো কি করে? বেসিক্যালি কোভ্যালেন্ট কম্পাউন্ড হয় দুটোই নন মেটালের মধ্যে রিঅ্যাক্ট করে। দুটো নন মেটালের মধ্যে যখন রিঅ্যাকশন হয় তখন বেসিক্যালি কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হয়। তো এখানে আমরা প্রথমেই দেখছি NaCl এর মধ্যে Na হচ্ছে একটা মেটাল, MgCl এর মধ্যে Mg মেটাল, CaO এর মধ্যে ক্যালসিয়াম হচ্ছে মেটাল। বাকি থাকলো H2 ওর মধ্যে হাইড্রোজেনকে মেটাল বা নন মেটাল আমরা বলতে পারি না, বেসিক্যালি হাইড্রোজেন নন মেটাল হিসেবেই রিঅ্যাক্ট করে। তো কোভ্যালেন্ট বন্ডের ইউএসপি কি? ইলেকট্রন শেয়ারিং। তো এখানে ইলেকট্রন শেয়ারিং কে করে? একমাত্র H2O, আর বাদ বাকি সবাই ইলেকট্রন গ্রহণ বা
বর্জন করে বন্ডিং তৈরি করে, মানে হচ্ছে আয়নিক বন্ড ফর্ম করে। ক্লিয়ার? রাইট অ্যান্সার কি হবে তাহলে এখানে? কোভ্যালেন্ট কম্পাউন্ড কে আছে? H2O। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি আছে কোশ্চেন? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি? নিচের কোনটা নব আয়নযোগ্য বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? চারটে অপশন, বায়োমাস, জিওথার্মাল, নিউক্লিয়ার ফিউশন, উইন্ড। কি হবে রাইট অ্যান্সার? সবাই বলবে, এটা অনেকবার পড়ানো হয়েছে। কি হবে অ্যান্সার এটার? সবাই রেসপন্স করবে, বলো দেখি এক এক করে। আর বাকিরা? বায়োমাসটা কি? বায়োমাস, জিওথার্মাল, নিউক্লিয়ার ফিশন আর এদের মধ্যে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি কোনটা নয়? একমাত্র নিউক্লিয়ার ফিউশন হচ্ছে রিনিউয়েবল এনার্জির সোর্স নয়, বাদবাকি সবগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জির সোর্স। বায়োমাস, জিওথার্মাল, উইন্ড, যে এনার্জিকে পুনরায় ব্যবহার করা যায়, বা যেটা সাধারণত যার পিছনে আমাদের অ্যাকচুয়ালি মোদ্দা কথা বলতে যেটার পিছনে আমাদের খরচা করতে হয় না, যেটা ন্যাচারালি পাওয়া যায়, এবং যেটা ব্যবহার করলে পরে সেটার কমে যায় না, বা যেটার সোর্স সীমিত নয়, সেটাই হচ্ছে রিনিউয়েবল এনার্জি। নিউক্লিয়ার ফিউশন হচ্ছে এমন একটা এনার্জি যেখানে তোমার নিউক্লিয়াসকে ব্রেক করতে হয়, এবং সেটার পরিমাণটা খুবই কম অ্যামাউন্ট, ইউরেনিয়াম বা ওই জাতীয় যে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টকে ব্রেক করা হয়, যার জন্য সেটাকে আবার পুনরায় ব্যবহার করা যায় না। একবার ইউজ করে নিলাম, আবার ইউজ করা যায় না, তার জন্য নিউক্লিয়ার ফিউশন। এবং বাদবাকি আমাদের যে সমস্ত এনার্জি সোর্সগুলো রয়েছে, পেট্রোলিয়াম, কোয়েল বা ওই জাতীয় যেগুলো রয়েছে, সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এগুলো সবই কিন্তু অনবীকরণযোগ্য শক্তির উৎস, আনরিনিউয়েবল এনার্জি সোর্স। বোঝা গেল? নিউক্লিয়ার ফিশন আর ফিউশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ফিউশন হচ্ছে যোগ করা আর ফিশন হচ্ছে ব্রেক করা। যখন দুটো নিউক্লিয়াস একসাথে যোগ হয় সেটা হচ্ছে ফিউশন, যখন একটা নিউক্লিয়াস ব্রেক হয়ে এনার্জি তৈরি করে বা দুটো এলিমেন্ট তৈরি করে সেটা হচ্ছে ফিশন। সংক্ষেপে এটা। আর এর থেকে যদি বিস্তারিত জানতে হয় বা পড়তে হয় তাহলে তোমাকে একটা সম্পূর্ণ ক্লাস করতে হবে নিউক্লিয়ার ফিশন আর ফিউশনের উপরে। সংক্ষেপে একটা শর্টকাট জিনিস মনে রাখবে, ফিউশন মানে হচ্ছে কম্বাইন্ড হওয়া। দেখবে বাজারে অনেক ধরনের গানের সিডি পাওয়া যায়, আমার যেটা মনে হয় গানের সিডি হয়, ফিউশন মিউজিক হয়, শুনেছো তো, যে রক মিউজিকের সাথে ফোক মিউজিক অ্যাড করে দিচ্ছে, ফিউশন। ঠিক তেমনি যখন দুটো ডিফারেন্ট নিউক্লিয়াসকে অ্যাড করা হবে তখন সেটা হচ্ছে ফিউশন, আর যখন ব্রেক করা হবে তখন সেটা হচ্ছে ফিশন। ফিউশন কোথায় হয়? ফিউশন হয় সূর্যে। আর ফিশন কোথায় হয়? ফিশন হয় যে কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অথবা অ্যাটমিক বোমে, হাইড্রোজেন বোমে হয় ফিউশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি তাহলে কি আছে। কোশ্চেন কি আছে? এ মলিকিউল অফ ক্লোরিন ইজ হেল্ড টুগেদার বাই এ হোয়াট? ক্লোরিনের অণুতে বা Cl2 অণুতে দুটো পরমাণুকে কোন ধরনের বন্ধন একত্র করে রাখে? চারটে অপশন, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, ডাবল কোভ্যালেন্ট বন্ড, ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, আর হচ্ছে আয়নিক বন্ড। Cl2 Cl2 মানে হচ্ছে একটা Cl এর সঙ্গে আর একটা Cl কি হয়ে থাকে, কোন বন্ড তৈরি করে? কোভ্যালেন্ট বন্ড। সেটা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডের নাম কি? সিগমা বন্ড। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডের নাম সিগমা বন্ড। যখন ডবল কোভ্যালেন্ট বন্ড তৈরি করে O2 একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে তৈরি করে, তখন সেটা হচ্ছে একটা সিগমা আর একটা পাই। আবার যদি ট্রিপল কোভ্যালেন্ট বন্ড তৈরি করে N2 একটা N2 যখন তৈরি করবে তখন কি হয়? তখন একটা সিগমা দুটো পাই। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি করে যখন, তখন একটা সিগমা বন্ড, যখন ডবল হয় তখন একটা সিগমা হয় আর হচ্ছে একটা পাই হয়, যখন তিনটে হয় তখন একটা সিগমা দুটো পাই। আর এখানে কি তৈরি করছে? ক্লোরিন যখন বন্ড বানাচ্ছে একটা ক্লোরিনের সঙ্গে আর একটা,
তখন সিঙ্গেল ইলেকট্রন শেয়ার করছে, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। এখানে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড অথবা তোমাকে যদি সিগমা বন্ড বলে দিত তাহলে সিগমা বন্ড তোমাকে অ্যান্সার করতে হতো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি আছে, হুইচ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ আর ইউজড ইন কার্বন ডেটিং? কার্বন ডেটিং এ কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? চারটে অপশন, C12 বা কার্বন 12, C13, C14, ইউরেনিয়াম 238। কোনটা সবাই জানে এটার অ্যান্সার? সবাই জানে। কত? C13। কে বলছে? C14, একদম রাইট অ্যান্সার। C14 ইউজ করা হয় হচ্ছে রেডিও কার্বন ডেটিং বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করা হয় কার্বন ডেটিং এ। C12 হচ্ছে নর্মাল কার্বন। আর আইসোটোপ কাকে বলে জানো তো? যখন কোনো অ্যাটমের মধ্যে সমান সংখ্যক প্রোটন থাকে বাট তোমার হচ্ছে ইলেকট্রনের সংখ্যা আলাদা হয়ে যায়, সরি, সমান সংখ্যক ইলেকট্রন থাকে কিন্তু প্রোটনের সংখ্যা আলাদা হয়ে যায়, তখন তাকে হচ্ছে বলি হচ্ছে আইসোটোপ। নেক্সট কোশ্চেন কি আছে, কি আছে কোশ্চেন, হোয়াট ইজ দ্য পিএইচ অফ এ নিউট্রাল সলিউশন? নিরপেক্ষ দ্রবণের পিএইচ কত? কত? রাইট অ্যান্সার 0, 7, 14 না 1? 7। পিএইচ স্কেলে 0 বা 1 কাদের হয়? হাইলি অ্যাসিডিক। আর 14 যদি কারো হয় তাহলে তার সেটা কি হবে? হাইলি বেসিক। বা অম্ল যদি হয়, অ্যাসিড যদি হয় তাহলে 7 থেকে কম, লেস দ্যান 7। আর যদি 7 থেকে বেশি হয়, মোর দ্যান 7 যদি হয় তাহলে সেটা বেস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি অডিবল টু হিউম্যান ইয়ার? মানুষের কানে শ্রবণযোগ্য ফ্রিকোয়েন্সির পরিসীমা কত? চারটে অপশন, 20 হার্জ টু 20,000 হার্জ, অপশন বি হচ্ছে 5 হার্জ টু 10 হার্জ, অপশন সি বলছে 1000 হার্জ টু 5000 হার্জ, অপশন ডি বলছে অ্যাবভ 20,000 হার্জ। কোনটা? অপশন এ একদম ঠিক অ্যান্সার, 20 হার্জ টু 20,000 হার্জ, যেটা হিউম্যান এয়ার পিক করতে পারে। এর নিচের গুলো কারা পিক করে, কারা শুনতে পায়? আর উপরের গুলো কারা শুনতে পায়? কিছু কিছু অ্যানিমেল আছে, যেমন হচ্ছে 20,000 হার্জের উপরে বাদুরের আওয়াজ যেটা, সেটা 20,000 হার্জের উপরে। আবার তুমি ধরো যে পিঁপড়ের ডাক বা ওই জাতীয় যে সমস্ত আছে যেগুলো 20 হার্জের কম, যেগুলো আমরা সাধারণত শুনতে পাই না। হাতি শুনতে পায় বা ওই জাতীয় কুকুর শুনতে পায়। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি আছে, এ সারফেস দ্যাট ইজ ব্ল্যাকেন্ড অ্যাক্ট অ্যাজ এ গুড হোয়াট? কালো রঙের পৃষ্ঠ একটি ভালো ড্যাশ হিসাবে কাজ করে। কালো রঙের পৃষ্ঠ বা ব্ল্যাক সারফেস একটি ভালো ড্যাশ হিসাবে কাজ করে। চারটে অপশন কি আছে, রিফ্লেক্টর অফ হিট, অপশন বি আছে অ্যাবজর্বার অফ হিট, অপশন সি আছে কন্ডাক্টর অফ হিট, আর অপশন ডি আছে ইনসুলেটর। অপশন বি, যারা যারা অপশন বি বলছে একদম রাইট অ্যান্সার বলছে। অ্যাবজর্বার অফ হিট, অ্যাবজর্বার অফ হিট, ব্ল্যাক সারফেস সবসময় কালো বা কালো সারফেস, কালো পৃষ্ঠ সবসময় হিট অ্যাবজর্ব করে। যে কারণে বলা হয় যে গরমের দিনে বা রোদ্রের খুব কটকটে রোদের দিনে একটা কালো শার্ট পরে বাইরে যেতে বারণ করে, যাতে গরম হিটটা অ্যাবজর্ব করে তোমার বেশি গরমটা লাগবে। আবার ঠিক তেমনি যত লাইট কালার হবে বা যত হোয়াইটিশ কালার হবে তত সেই কালারটা হিট কি করবে, হিট এবং লাইট দুটোই কি করবে, রিফ্লেক্ট করে দেবে। ক্লিয়ার? যে কারণে দেখবে যে বাড়িতে রান্না করার যে হাঁড়ি কড়াগুলো আছে যেগুলোর পেছন দিকটা কালো করে দেওয়া হয়, যারা গ্রামের দিকে যাদের বাড়ি তারা দেখবে যে কালো রঙের যেগুলোর পেছন সাইডটা ব্যাক সাইডটা কালো হয়ে আছে, সেই হাঁড়িতে বা পাত্রে রান্নাটা তাড়াতাড়ি হয়, তার হিট অ্যাবজর্ব করার বা সেটা তাড়াতাড়ি গরম হয়, হিট অ্যাবজর্ব করার ক্ষমতাটা বেশি থাকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, কি আছে প্রশ্ন, হুইচ ইজ দ্য ফার্স্ট মেম্বার অফ দ্য অ্যালকালাইন সিরিজ? অ্যালকালাইন সিরিজের প্রথম সদস্য কোনটি? চারটে অপশন আছে, ইথিন,
অপশন এ আছে ইথিন, অপশন বি আছে ইথেন, অপশন সি আছে মিথেন, আর অপশন ডি আছে ইথাইন। চারটে অপশনের মধ্যে একটা হচ্ছে ইথিন, ইথিন, ইথেন, আর এটা হচ্ছে মিথেন, আর এটা হচ্ছে ইথাইন। কোনটা হবে? ইথাইন। অপশন লেখাগুলো কি দেখা যাচ্ছে? CH2 CH2 বা C2H4, এটা হচ্ছে ইথিন। ইথেন হচ্ছে C2H6, মিথেন হচ্ছে CH4, আর ইথাইন হচ্ছে C2H2। তাহলে ইথ মিথ প্রো বিউট আমরা হিসাব করি, এটা হচ্ছে আমাদের ইউপ্যাক নেমেন কালচারের মধ্যে আসে। ইথ মানে হচ্ছে, মিথ মানে হচ্ছে 1, ইথ হচ্ছে 2, যেখানে দুটো করে কার্বন আছে সেটা হচ্ছে ইথ। এবার যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে পরে এন, যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এন, যদি ডবল বন্ড থাকে তাহলে পরে, যদি ডবল বন্ড থাকে তাহলে ইন, আর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে পরে আইন। তাহলে আমরা অ্যালকেলাইন, এখানে কি বলছে? অ্যালকেলাইন, YNE মানে হচ্ছে ট্রিপল বন্ড আছে। ক্লিয়ার? তাহলে ট্রিপল বন্ড কার মধ্যে আছে? ইথাইনের মধ্যে। ক্লিয়ার? তাহলে অ্যালকেলাইন সিরিজের ফার্স্ট মেম্বার কে? ইথাইন। এরপরে কি আছে? প্রোপাইন, বিউটাইন। তারপরে আস্তে আস্তে যত কার্বনের সংখ্যা বাড়তে থাকবে তত আমাদের নামটা চেঞ্জ হতে থাকবে আর সিরিজটা বাড়তে থাকবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখি। কি আছে? দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। The angle of incidence is equals to the angle of reflection. This is the law of what? আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। এটি হলো ড্যাশের সূত্র। কিসের সূত্র এটা? আপাতন কোণ প্রতিফলন কোণের সমান। এটা কিসের সূত্র? বলো সবাই, কিসের সূত্র এটা? রিফ্লেকশনের সূত্র। একদম, যারা যারা বলছে রিফ্লেকশন, একদম ঠিক বলছে। আমরা রিফ্লেকশনের থিওরিতে কি দেখি? যে অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল ইনসিডেন্ট ইকুয়ালস টু অ্যাঙ্গেল, বা ইনসিডেন্ট অ্যাঙ্গেলস ইকুয়ালস টু রিফ্লেকটিভ অ্যাঙ্গেল। ক্লিয়ার? আর একটা সূত্রে, রিফ্লেকশনের দুটো সূত্রের মধ্যে একটা হচ্ছে এটা, আর একটা সূত্রটা কি আছে? আরেকটা সূত্রে কি বলে? আরেকটা সূত্রে বলে যে ইনসিডেন্ট রে এবং রিফ্লেকটিভ রে, এবং তাদের মধ্যে ইনসিডেন্ট রে, রিফ্লেকটিভ রে এবং তার উপরে মধ্যে যে আমাদের নর্মালটা টানা হয়, তারা সবটাই একটা সেম প্লেনের উপরে থাকে বা সমতলের উপরে থাকে। ইনসিডেন্ট রে এবং রিফ্লেকটিভ রে, ইনসিডেন্ট রে, রিফ্লেকটিভ রে, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেকটিভ রে, এবং তাদের মধ্যে মাঝখানে টানা যে নর্মালটা, সেই তিনটেই একটা সেম প্লেনের উপরে থাকে বা একটা সমতলের উপরে থাকে বা একটা তলের উপরেই থাকে। এটা হচ্ছে সেকেন্ড ল অফ রিফ্লেকশন। ক্লিয়ার? তাহলে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয় কোন সূত্রে? কিসের সূত্রে? রিফ্লেকশনের সূত্রে। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। Why is hydrogen gas not collected the downward displacement of air? হাইড্রোজেন গ্যাসকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা কেন সংগ্রহ করা যায় না বা করা হয় না? কেন হাইড্রোজেন গ্যাসকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা কেন সংগ্রহ করা হয় না? চারটে অপশন বলছে। হাইড্রোজেন হেভিয়ার দ্যান এয়ার, অপশন বি বলছে লাইটার দ্যান এয়ার, অপশন সি বলছে সলিউবল ইন ওয়াটার, আর অপশন ডি বলছে ইনসলিউবল ইন ওয়াটার।
হেভিয়ার দ্যান এয়ার মানে হচ্ছে বাতাসের থেকে ভারী হাইড্রোজেন, তার জন্য করা হয় না। লাইটার দ্যান এয়ার মানে হচ্ছে বাতাসের থেকে হালকা, জন্য করা হয় না। আর অপশন ডি হচ্ছে সলিউবল ইন ওয়াটার, জলে গুলে যায় জন্য হাইড্রোজেনকে ওইভাবে সংগ্রহ করা যায় না। আর অপশন ডি বলছে ইনসলিউবল ইন ওয়াটার, বা জলে গুলে যায় না জন্য ওইভাবে সংগ্রহ করা যায় না। তাহলে বায়ুর নিম্ন অপসারণ কি, মানে হচ্ছে বায়ুকে নিচে সরিয়ে দিয়ে বা বায়ুকে উপর থেকে সরিয়ে দিয়ে যেভাবে সংগ্রহ করা হয়। এবার সাধারণত হাইড্রোজেনকে এইভাবে সংগ্রহ করা যায় না, কেন? কারণ হচ্ছে হাইড্রোজেন লাইটার দ্যান এয়ার, বাতাসের থেকে হালকা, যার জন্য হাইড্রোজেন বাতাসের থেকে উপরে উঠে যায়। তো সেই কারণে তুমি নর্মালি যেভাবে জল ট্যাপের থেকে জল ভরো, যে জলটা নিচের দিকে পড়ে যায়, কারণ জলটা বাতাসের থেকে ভারী জন্য নিচে তোমার পাত্রে জমা হয়, ঠিক তেমনি হাইড্রোজেন গ্যাসকে তো ওইভাবে পাত্রে ধরা যাবে না, সে বাতাসের থেকে হালকা, তার জন্য তাকে ধরতে গেলে উপরে ধরতে হবে, ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার ব্যাপারটা, যে হাইড্রোজেন বাতাসের থেকে হালকা হওয়ার কারণে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না বা হয় না। নেক্সট কোশ্চেন দেখি কি আছে, কি আছে কোশ্চেন। The resistance of a wire become twice its original value if which of the following condition is changed? কোন অবস্থায় বা কোন অবস্থার পরিবর্তন হলে একটা তারের রোধ তার মূল মানের দ্বিগুণ হয়ে যায়? তারের রেজিস্ট্যান্স বা কোন একটা তারের রেজিস্ট্যান্স তার ডবল হয়ে যায়, যে নর্মাল যা ছিল তার থেকে ডবল হয়ে যায়, কি কন্ডিশনে? এক হচ্ছে বলছে এরিয়া ইজ ডবল, যদি তার হচ্ছে ক্ষেত্রফল ডবল করে দেওয়া হয়। অপশন বি বলছে লেন্থ ইজ ডবল, যদি লেন্থকে ডবল করে দেওয়া হয় বা দৈর্ঘ্যকে ডবল করা হয়। আর বলছে অপশন সি বলছে লেন্থ ইজ হাফ, যদি তার দৈর্ঘ্যকে অর্ধেক করে দেওয়া হয়। আর অপশন ডি বলছে রেডিয়াস ইজ ডবল, তাহলে তার রেডিয়াস যদি ডবল করে দেওয়া হয়, এর কোন ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা বা আরটা ডবল হয়ে যাবে? আর ডবল হয় বা রেজিস্ট্যান্সের যে থিওরি সেটা হচ্ছে আর ইকুয়ালস টু এল বাই এ, সরি আর প্রপোর্শনাল টু এল বাই, আর প্রপোর্শনাল টু এল বাই এ, আর প্রপোর্শনাল টু এল বাই এ। এলটা কি? এলটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে এরিয়া। তাহলে কোন আর প্রপোর্শনাল টু এল মানে হচ্ছে যদি আর বাড়ে তাহলে এলও বাড়বে, অথবা এল লেন্থ যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সও বাড়বে। আর আর প্রপোর্শনাল টু এল এ মানে হচ্ছে এল বাই এ মানে হচ্ছে যদি এরিয়া যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমবে, অথবা এরিয়া যদি কমে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আমাকে বলেছে যে রেজিস্ট্যান্স ডবল হবে কি চেঞ্জ করলে? রেজিস্ট্যান্স ডবল হবে হচ্ছে নর্মালি আর প্রপোর্শনাল টু এল যে থিওরি রয়েছে, যে রেজিস্ট্যান্স যদি বাড়ে মানে লেন্থ যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সও বাড়বে। তাহলে এখানে বলা হয়েছে যদি রেজিস্ট্যান্স ডবল করা হয় বা ডবল হতে হয় তাহলে কি ডবল হতে হবে? নর্মালি আমাদের যে লেন্থটা সেটা ডবল হতে হবে। ক্লিয়ার? এরিয়া যদি ডবল হয় তাহলে রেজিস্ট্যান্স হাফ হয়ে যাবে, রোধ হাফ হয়ে যাবে। লেন্থ যদি ডবল হয় তাহলে রেজিস্ট্যান্স ডবল হবে, লেন্থ যদি হাফ হয় রেজিস্ট্যান্স হাফ হয়ে যাবে। ক্লিয়ার? একটা জিনিস মনে রাখবে এখানে, যে কোনো একটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে নর্মালি, সেই পাইপটা যদি যত লম্বা হবে সেই জল বা কোনো লিকুইড যখন পাস হবে তত বেশি প্রেসার লাগবে পার হতে, যত ছোট হবে তত কম প্রেসার লাগবে পার করতে, জল পাঠাতে। আবার পাইপটা যদি বড় হয় তত কম বাধা দেবে, পাইপটা যদি ছোট হয় তত বেশি বাধা দেবে। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল কি? তাহলে কোনো তারের রেজিস্ট্যান্স যদি ডবল করা হয় বা ডবল হতে হয় তাহলে তার লেন্থ কি করতে হবে? ডবল হতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে? দ্য গ্যাস রিলিজড
when a metal reacts with an acid, কোনো ধাতু কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কোন গ্যাস নির্গত হয়? চারটে অপশন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, CO2। অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন আর CO2 কোনটা নির্গত হয়? কোনো মেটাল যখন কোনো অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে তাহলে সবসময় মনে রাখবে যে কোনো মেটাল যখনই কোনো অ্যাসিডের সাথে রিয়াক্ট করছে সেখান থেকে হাইড্রোজেন বেরোবে। যে কোনো মেটাল যে কোনো অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করলে সেখান থেকে হাইড্রোজেন তৈরি হবে। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন কি আছে? কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ ফিউজ ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট? বৈদ্যুতিক সার্কিটে ফিউজের কাজ কি? চারটে অপশন আছে, ব্রেক দ্য সার্কিট, অপশন বি আছে রিডিউস কারেন্ট, অপশন সি আছে ইনক্রিজ কারেন্ট আর অপশন ডি আছে মেজার ভোল্টেজ। সার্কিটকে ব্রেক করার জন্য, ওভারলোডিং এর সময় সার্কিটকে ব্রেক করার জন্য ফিউজ ইউজ করা হয়, বা ইলেকট্রিসিটিকে কম করার জন্য ফিউজ হয়, অথবা ইনক্রিজ করার জন্য ইলেকট্রিসিটিকে বাড়ানোর জন্য ফিউজ ইউজ করা হয়, অথবা ভোল্টেজ মাপার জন্য ফিউজ ব্যবহার হয়। কোনটা ঠিক তাহলে? চারটে অপশনের মধ্যে যে ইলেকট্রিক ফিউজ যেটা আছে সেটা ইউজ করা হয় ব্রেক করার ক্ষেত্রে বা সার্কিট ব্রেকার হিসাবে। কখন? যখন ভোল্টেজ ইনক্রিজ করে যায় বা ওভারলোডিং হয়ে যায়। যখন ওভারলোডিং হয়ে যায় তখন ফিউজটা দেখবে যে নর্মালি বাড়িতে যে ইলেকট্রিকের ফিউজ আছে হঠাৎ করে হাই ভোল্টেজ হয়ে গেলে বা যে তোমার যে ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো তুমি ইউজ করো সেখানে লোড প্রচুর হয়ে গেলে পরে তাহলে ফিউজটা উড়ে যায়, ফিউজটা নষ্ট হয়ে যায়, ব্রেক করে যায়, তাই তো? সেটা হচ্ছে ফিউজটা ব্রেক করা মানে হচ্ছে ইলেকট্রিসিটি যে সার্কিটের মধ্যে যে কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি চলছিল সেই সার্কিটটা ব্রেক করে দেওয়া। কখন? ওটার উপরে যখন ওভারলোড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? রাইট অ্যান্সার তাহলে সার্কিট ব্রেকার হিসাবে ইউজ হয় কিসের ক্ষেত্রে? ওভারলোডিং এর ক্ষেত্রে। নেক্সট কি আছে কোশ্চেন? কি আছে? সহজ কোশ্চেন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ব্লিচিং পাউডার? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? চারটে অপশন, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, অপশন বি হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড, অপশন সি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অপশন ডি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কি হবে অ্যান্সার? ব্লিচিং পাউডারের সংকেত কি? CaOCl2, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। আর সোডিয়াম ক্লোরাইড কি? সোডিয়াম ক্লোরাইড NaCl, খাবার লবণ। মনে আছে? ভাগ্যিস মনে আছে। নেক্সট কোশ্চেন কি আছে? The refractive index of a medium is expressed as the ratio between the speed of light in which two mediums? কোনো দুটি মাধ্যমের আলোর বেগের অনুপাতকে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক হিসাবে সংজ্ঞায়িত করা হয়, কিন্তু সেই কোন দুটি মাধ্যমের রেশিও বা কোন দুটি মাধ্যমের আলোর বেগের অনুপাতকে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক হিসাবে সংজ্ঞায়িত করা হয়? তাহলে যখন কোনো মিডিয়ামের বা কোনো একটা মাধ্যমের প্রতিসারাঙ্ক আমরা বের করব, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যখন আমরা বলবো তখন সেটা কার সঙ্গে কম্পেয়ার করি বা কার সাথে রেশিও করি? নর্মালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থিওরি কি? RI ইকুয়ালস টু C/V। সি কি? সিটা কি? সি কি? আরে ফিজিক্সের ভাষায় সি কে কি বলি আমরা? সির একটা যে ইউনিক ভ্যালু সেটা কি? স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। আর ভিটা কি? স্পিড অফ লাইট ইন দ্য মিডিয়াম।
যে মিডিয়ামের মধ্যে দিয়ে আলোটা যাচ্ছে বা যে মিডিয়ামের আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করব, প্রতিসারাঙ্ক বের করব, সেই মিডিয়ামের মধ্যে দিয়ে লাইট যে স্পিডে যাচ্ছে সেটা হচ্ছে ভি, আর সিটা হচ্ছে স্পিড অফ লাইট ইন দ্য ভ্যাকুয়াম, শূন্য মাধ্যমে আলোর গতি। তাহলে আমাদের কোন দুটোর রেশিও বের করছি? সি বাই ভি বের করছি, তো মানে হচ্ছে সি বাই ভি বা সি ইস টু ভি, এটাই তো বের করছি। সি হচ্ছে ভ্যাকুয়ামের মধ্যে স্পিড আর ভি হচ্ছে মিডিয়ামের মধ্যে স্পিড। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার কি হবে? ভ্যাকুয়াম টু মিডিয়াম, মিডিয়াম টু ভ্যাকুয়াম নয়, বা এয়ার টু মিডিয়াম নয়, মিডিয়াম টু এয়ার নয়। এক্সাক্ট অ্যান্সার হচ্ছে বা রাইট অ্যান্সার হচ্ছে ভ্যাকুয়াম টু মিডিয়ামের রেশিও। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি আছে কোশ্চেন? What is the process called in which sugar is converted into alcohol by the action of yeast? ইস্টের ক্রিয়ায় যখন চিনি অ্যালকোহলে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটিকে কি বলা হয়? চারটে অপশন আছে, ফার্মেন্টেশন, অপশন বি স্টারিফিকেশন, অপশন সি সপনিফিকেশন, অপশন ডি ডিকম্পোজিশন। কি আছে? ফার্মেন্টেশন, স্টারিফিকেশন, সোপানিফিকেশন আর হচ্ছে ডিকম্পোজিশন। যখন যখন কি বলেছে? সুগার সুগার যখন ইস্টের সঙ্গে রিয়াক্ট সুগার যখন ইস্টের সঙ্গে রিয়াক্ট করে তখন কি তৈরি হয়? ইথানল তৈরি হয়। চিনি যখন অ্যাকচুয়ালি সুগার, প্রপার সুগার ইস্টের সঙ্গে নর্মালি রিয়াক্ট করে না, সুগারটা ভেঙে ফ্রুক্টোজ অথবা গ্লুকোজ তৈরি হয়, তারপর জলের সঙ্গে চিনি মেশালে ফ্রুক্টোজ আর গ্লুকোজ তৈরি হয়, সেখান থেকে ওই দুটো ইস্টের সঙ্গে রিয়াক্ট করে বা বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ইথানল বা অ্যালকোহল। সেই রিয়াকশনটাকে আমরা কি বলি? রিয়াকশনটাকে আমরা বলি হচ্ছে ফার্মেন্টেশন। রিয়াকশনটাকে কি বলি? ফার্মেন্টেশন। ক্লিয়ার? স্টারিফিকেশন অথবা সোপানিফিকেশন আর ডিকম্পোজিশন কাকে বলছি? ডিকম্পোজিশন হচ্ছে বায়োলজির জিনিস। ডিকম্পোজ হয়ে যাওয়া কোনো একটা অর্গানিক কম্পাউন্ড বা অর্গানিক বস্তু যখন সেটা তোমার হচ্ছে ব্যাকটেরিয়া বা ওই জাতীয় ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা সেটার যে কম্পোজিশনগুলো বাইরে বেরিয়ে যায় বা নর্মালি যে নেচারে ফেরত আসে কম্পোজিশনগুলো, সেটাই হচ্ছে ডিকম্পোজিশন। ঠিক আছে? নেক্সট, তাহলে এখানে কি হবে? চিনির অ্যালকোহলে পরিণত হওয়া ইস্টের সাহায্যে বা ইস্টের মাধ্যমে, সেটা কি? ফার্মেন্টেশন। আর একটা জিনিস মনে রাখবে, যখনই ফার্মেন্টেশন হবে যে কোনো জায়গায় তখন সাথে সাথে প্রচুর হিট আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, প্রচুর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, যে কারণে বিয়ারের মধ্যে বুদবুদ তৈরি হয়। বিয়ারের মধ্যে বাবল যে তৈরি হয় সেটা হচ্ছে CO2, এই ফার্মেন্টেশনের জন্য তৈরি হয়। ক্লিয়ার? আর নর্মাল অ্যালকোহলের মধ্যে বা নর্মাল যে অ্যালকোহল বাজারে বিক্রি হয় সেই অ্যালকোহলের মধ্যে বুদবুদগুলো থাকে না কেন? সেটা ফিল্টারাইজ করা হয়। যতবার ফিল্টার করা হবে সেটা সিঙ্গেল মল্ট না ডাবল মল্ট সেটা বোঝা যাবে ফিল্টারিফিকেশনের উপরে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? পরপর দুটো চলে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, এটা তো হয়ে গেছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখি তাহলে। অ্যাকর্ডিং টু ওহমস ল, হাউ আর দ্য কারেন্ট, voltage and resistance in an electrical circuit related to each other? ওহমের সূত্র অনুযায়ী একটি বৈদ্যুতিক বর্তনীতে প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ এবং রোধের মধ্যে সম্পর্ক কি? প্রবাহ মাত্রা হচ্ছে I, বিভব প্রভেদ হচ্ছে ভোল্ট, আর হচ্ছে রোধ হচ্ছে R। I/VR এর মধ্যে রিলেশন কি ওহমের থিওরি অনুযায়ী? কি ওহমের থিওরি অনুযায়ী I/VR এর মধ্যে সম্পর্ক কি? চারটে অপশন রয়েছে, V = I/R,
অপশন বি বলছে আর ইকুয়ালস টু ভিআই, অপশন সি বলছে ভি ইকুয়ালস টু আইআর, আর অপশন ডি বলছে আই ইকুয়ালস টু ভিআর স্কোয়ার। কোনটা ঠিক হবে? সি, একদম কারেক্ট অ্যান্সার। থিওরি হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, ভোল্টেজ বা বিভব প্রভেদ সমান সমান ইলেকট্রিক কারেন্ট এবং রেজিস্ট্যান্সের কম্বিনেশন। মানে হচ্ছে বিভব প্রভেদটা তখন তত বেশি হবে যত ইলেকট্রিক কারেন্ট বেশি হবে, এবং সাথে সাথে রোধ যত বাড়বে তত বিভব প্রভেদ বাড়বে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি আছে চারটে, কি আছে প্রশ্ন? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টাসিড? নিচের কোনটি অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়? নিচের কোনটা অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়? চারটে অপশন, সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন বি আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশন সি আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর অপশন ডি আছে অ্যাসিটিক অ্যাসিড। আমাকে বলো যে চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড, না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, না ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, না অ্যাসিটিক অ্যাসিড? অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্টাসিড হিসাবে MgOH2 ইউজ হয় অ্যান্টাসিড হিসাবে। সোডিয়াম হাইড্রোক্সাইড কোথায় কোথায় ইউজ হয়? খাবার সোডা হিসাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি আছে? হুইচ মোড অফ দ্য হিট ট্রান্সফার ডাজ নট রিকোয়ার এ মিডিয়াম? তাপ স্থানান্তরের কোন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? এ হচ্ছে কন্ডাকশন বা পরিচলন, কনভেকশন বা পরিবহন, বি হচ্ছে রেডিয়েশন, আর সি হচ্ছে বোথ এ অ্যান্ড বি। পরিচলন, পরিবহন, বিকিরণ এবং অথবা বোথ, কোনটায় কোন পদ্ধতিতে? তাপ স্থানান্তরিত হতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না হিট ট্রান্সফারের জন্য। একদম বিকিরণ। রেডিয়েশন, যে কারণে সূর্যের থেকে হিট আমাদের কাছে এসে পৌঁছায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস, যে এই চারটে অপশনের মধ্যে আরেকটা প্রশ্ন বলি, যে কোন মাধ্যমে হিট, যেমন বলা হচ্ছে যে কোন মাধ্যমে কোন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না, তেমনি এদের মধ্যে কোন পদ্ধতিতে শব্দ প্রবাহিত হতে পারে না? এই চারটে অপশনের মধ্যে কোন পদ্ধতিতে শব্দ প্রবাহিত হতে পারে না বা শব্দের স্থানান্তর হতে পারে না? অপশন হচ্ছে সি। তাপ যেমন কোনো মাধ্যম ছাড়াই যেতে পারে, শব্দ কিন্তু কোনো মাধ্যম ছাড়া যেতে পারে না। মনে থাকবে? নেক্সট কোশ্চেন কি আছে? কি আছে কোশ্চেন? হুইচ কম্পাউন্ড ইজ ইউজড অ্যাজ এ ফাঙ্গিসাইড ইন এগ্রিকালচার? কোন যৌগটি কৃষিক্ষেত্রে ছত্রাকনাশক হিসাবে ব্যবহৃত হয়? চারটে অপশন, সোডিয়াম ক্লোরাইড, অপশন বি আছে কপার সালফেট, অপশন সি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, অপশন ডি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কোনটা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক হিসাবে কোনটা ব্যবহৃত হয়? রাইট অ্যান্সার কি হবে? ছত্রাকনাশক হিসাবে হচ্ছে কপার সালফেট ইউজ করা হয়। কি ইউজ হয়? কপার সালফেট। এবারে সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি, দেখবে যে অনেক সময় ডাক্তার যে কোনো ধরনের তোমার স্কিন যে ডিজিজগুলো হয়, স্কিন ডিজিজ হয় যে সমস্তগুলো বর্ষাকালে বা ওই সময় যে স্কিন ডিজিজগুলো হয়, যেগুলো চামড়ার উপরে ছোট ছোট ক্ষতের সৃষ্টি করে, যেগুলো ফাঙ্গাল ইনফেকশনের দরুন হয়, বিশেষ করে মানে স্পেশালি বলতে গেলে যে চুলকুনি বা দাঁত জাতীয় যে রোগগুলো, তাদের ক্ষেত্রে ডাক্তার কপার সালফেট দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করার প্রেসক্রাইব করে। মনে থাকবে? শুধুমাত্র কৃষি ক্ষেত্রে নয়, হিউম্যান বডির ক্ষেত্রেও কপার সালফেট দিয়ে পরিষ্কার করলে সেটা ফাঙ্গিসাইড হিসাবে ইউজ হবে। ক্লিয়ার? নেক্সট কি আছে কোশ্চেন দেখি, হুইচ অফ দ্য টার্ম ইউজ ফর দ্য ওয়ার্ক ডান ইন ট্রান্সফারিং এ ইউনিট চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট? প্রশ্নটা আরেকবার পড়বে, হোয়াট ইজ দ্য টার্ম
is term used for the work done in transferring a unit charge from one point to another. একটি বৈদ্যুতিক বর্তনীতে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক আধান স্থানান্তরিত করতে যে কাজ সম্পন্ন হয় তাকে কি বলা হয়? চারটে অপশন। অপশন এ বলছে কারেন্ট, অপশন বি বলছে রেজিস্ট্যান্স বা রোধ, অপশন সি বলছে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ, আর অপশন ডি হচ্ছে পাওয়ার বা শক্তি। কি? কারেন্ট, রেজিস্ট্যান্স, পোটেনশিয়াল ডিফারেন্স, পাওয়ার। চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক? যে কোনো একটা সার্কিটের মধ্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আধান ট্রান্সফার করতে বা চার্জ ট্রান্সফার করতে যে এনার্জির দরকার সেই এনার্জিটাকে আমরা কি বলি, বা যে ওয়ার্কটা হয় সেই ওয়ার্কটাকে আমরা কি বলি? সেই ওয়ার্কটাকে বলি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ, যেটার ইউনিট কি? যেটার ইউনিট হচ্ছে ভোল্টেজ। ক্লিয়ার? এক জায়গা থেকে আরেক জায়গায় চার্জ ট্রান্সফার করতে যে ওয়ার্ক করতে হয় সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটার ইউনিট হচ্ছে ভোল্টেজ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি আছে প্রশ্ন? হুইচ গ্যাস ইজ রিলিজড when বেকিং সোডা হিটেড? বেকিং সোডাকে গরম করলে বা রান্না করার যে সোডা সেই সোডাকে গরম করলে পরে কোন গ্যাসটা নির্গত হয়? চারটে অপশন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন। কোনটা বেরোয় সোডাকে গরম করলে? কোনটা বেরোয়? হাইড্রোজেন। কে বলছে হাইড্রোজেন? কার্বন ডাই অক্সাইড। একদম, যারা যারা কার্বন ডাই অক্সাইড বলছে একদম রাইট অ্যান্সার বলছে। সোডাকে গরম করলে বা বেকিং সোডাকে গরম করলে কার্বন ডাই অক্সাইডই নির্গত হবে। ঠিক আছে? প্রশ্নগুলো কি কঠিন ছিল? ঠিক ছিল? পারা যাচ্ছিল কোশ্চেন? আরো করাবো না, আজকে থাকবে এখানে? আজকের মতো এখানে থাকো, পুজোতে ঘোরাঘুরি করো। দেখো কোশ্চেন আমরা 35টাই করলামই ঠিকই, কিন্তু যেগুলো আলোচনা করলাম সেটা হোপফুলি যে মোর দ্যান 35 হয়ে গেছে বা 35-এর ডবল হয়ে গেছে যতগুলো আমরা সাথে সাথে আলোচনা করেছি হোপফুলি। তো শুধুমাত্র কোশ্চেন নয়, সাথে সাথে তার রিলেটেড কোশ্চেনও আমাদেরকে পড়তে হবে। যে এমসিকিউ একটা করে নিলাম বা একটা দুটো করে নিলাম সেটা করলে হবে না, ওই রিলেটেড যা কিছু আছে সেগুলো সবগুলোকে আমাদেরকে দেখতে হবে মোটামুটি করে। আর বাড়িতে পড়াশোনা শুরু করো ঠিকঠাক। যারা এখনও পড়াশোনা করছো না, এখনও যাদের মধ্যে পুজো ভাইবটা থেকে গেছে সেটার থেকে একটু বেরো এখন, পুজো ভাইবটা থেকে। ক্লিয়ার? সাবধানে থাকো সবাই, পুজো আর ঠিকঠাকভাবে কাটাও। ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীর খারাপ হবে, সর্দি কাশি লাগাবে না। গুড নাইট।